আদ্রিয়ান হয়তো কারান ভাইয়ার আত্মীয়, বিয়ে উপলক্ষে হয়তো এসেছে। যতদিন না আভিয়ার বিয়ে সম্পন্ন হচ্ছে ততদিন মেঘ রুম থেকে বেশি বাহির হবে না। মেঘ আর কখনো আদ্রিয়ানের সম্মুখে যাবে না, কখনো না, অসম্ভব। মেঘ শুধু তার কেরিয়ার আর স্বপ্নের উপর ফোকাস করবে। আদ্রিয়ানের স্মৃতি তার হৃদয়, মন, আত্মায় সব থেকে বিলুপ্ত করে দিবে সে। মেঘ তার মনকে শক্ত করে সে ভেঙে পড়বে না। অতীতের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকবে না। এখন শুধু সে তার সম্পূর্ণ মনোযোগ তার ভবিষ্যতের উপর দিবে। কিছুক্ষণ পর আদ্রিয়ান, কারান, আভিয়া সহ সকল কাজিনরা রিসোর্টে ফিরে আসে। আদ্রিয়ান রাতের খাবার খেয়ে সিঁড়ি বেয়ে উপরের তার রুমে চলে যায়। মেঘ আর আদ্রিয়ানের রুম পাশাপাশি, মাঝে শুধু একটা দেওয়াল। আভিয়া মেঘকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়, কিন্তু মেঘ দরজা খুলে না। আভিয়া অনেক সময় দরজায় কড়া নাড়ার পর মেঘ বিরক্ত হয়ে ছোট্ট করে উত্তর দেয়, রাতের খাবার খাবো না আমি, ক্ষুধা নাই আমার। মেঘের জবাব শোনার পর আভিয়া ওকে অনেকবার অনুরোধ করে খাবার খাওয়ার জন্য, কিন্তু মেঘ কোনো উত্তর দেয় না, দরজাও খুলে না। আভিয়া মনে করে মেঘ হয়তো একটু আগে ঘটনা নিয়ে রাগ করেছে, যার জন্য সে সরিও বলে। তবুও মেঘ দরজা খুলে না। রাত প্রায় 11টা। আদ্রিয়ান তার রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। অন্যদিকে মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। দীর্ঘ সময় কান্না করার ফলে তার চোখ মুখ সব ফুলে গেছে। চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। মাথার পরিপাটি চুল এলোমেলো হয়ে গেছে। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে এরপর বিছানার কাছে এগিয়ে যায়। বিছানায় তার ব্যাগপত্র পড়ে আছে, যা এখন গুছিয়ে রাখাও হয়নি। বিকেলে শরীর টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়ছিল, যার কারণে জামা কাপড় আলমারিতে রাখার কথা মনে ছিল না। মেঘ তার ব্যাগপত্র থেকে জামা কাপড় বের করতে যাবে, তখনই তার চোখ যায় ব্যাগে রাখা তার গিটারের দিকে। মেঘের গলার গান খুব ভালো, তবে সে নিয়মিত গান করে না। যদি কখন তার মন খারাপ থাকে তখন গিটারের সুরে কিছু লাইন গাওয়া হয়। মেঘ তার গিটার হাতে নেয়, এরপর বিছানায় বসে সুর তুলল। আদ্রিয়ান কাজ করার মধ্যে হঠাৎ করে গিটারের সুর শুনতে পায়। শব্দটা পাশের রুম থেকে আসে। তবে কি পাশের রুমে নতুন কোনো অতিথি এসেছে? মেঘ গিটারের সুরের তালে গান গাইতে থাকে। আমি শুরু থেকে জানি। আদ্রিয়ানের মেঘের গাওয়া গানের প্রতিটি শব্দ শুনে সত্যি মেয়েটার কণ্ঠ অসম্ভব সুন্দর। গানের প্রতিটি লাইন সে অনুভব করছে। আদ্রিয়ানের পাশের রুমে থাকা মেয়েটিকে একবার দেখার বড্ড আগ্রহ জন্মায়, যার জন্য সে তার ল্যাপটপে কাজ করা বন্ধ রেখে ব্যালকনিতে ছুটে যায়। কিন্তু পাশের রুমের ব্যালকনির দরজা বন্ধ, আর রুমটা সম্পূর্ণ অন্ধকার থাকায় সে কিছুই দেখতে পায় না। আদ্রিয়ান হতাশ হয়ে তার রুমে ফিরে আসে। সকাল প্রায় 8:30 বাজে। মেঘের রুমের দরজা অনবরত কড়া নিয়ে যাচ্ছে আভিহা। মেঘ দরজা খুলছে না। কাল রাতে কান্না করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে মেঘ। এখন তার ঘুম ভাঙেনি, কিন্তু অপরপক্ষে মেঘের কোনো রেসপন্স না পেয়ে আভিহার টেনশন বেড়ে যাচ্ছে। কালকে রাত থেকে মেঘের এমন অদ্ভুত ব্যবহারের কারণ সে বুঝতে পারছে না। আভিহা আবার মেঘের রুমের দরজায় জোরে জোরে শব্দ করে মেঘকে ডাকতে থাকে। দরজায় অনবরত কড়া নাড়ার শব্দ শুনে মেঘের ঘুম ভেঙে যায়। বিরক্ত হয়ে চোখ মুখ উচকে ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে। ব্যালকনি থেকে সকালে রোদের ঝলমলে আলো আসছে, যা দেখে মেঘ বুঝতে পারে সকাল হয়ে গেছে। বিছানা থেকে উঠে মেঘ দরজার কাছে যায়। রুমের দরজা খুলে দেওয়ার সাথে সাথেই আভিহা শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে। আভিহা এমন কাণ্ডে মেঘ কিছুটা অবাক হয়ে যায়। কি হয়েছে তোর আভিহা? এমন সকাল সকাল দরজা নক করছিস কেন? মেঘের কথা সম্পূর্ণ কথার আগত আভিয়া চিহ্নিত কণ্ঠে বলে ওঠে, তোর কিছু হয়নি তো মেঘ? কাল রাতে রিসোর্ট থেকে এমন করে চলে আসলি কেন? এরপর রুমের দরজা বন্ধ করে বসে আছিস, যার কারণে আমি ভয় পেয়ে গিয়েছি। তুই কি কাল রাতের ঘটনার কারণে আমার উপর রাগ করেছিস? বিশ্বাস কর, ওই শয়তান কাজিনরা সব করেছে। আভিয়ার কথা শুনে মেঘ মৃদু হাসি দিয়ে বলে ওঠে, কালকের ঘটনা নিয়ে তোর উপর রাগ করিনি আমি। আসলে তখন হঠাৎ করে আমার প্রচুর মাথা ব্যথা করছিল, যার জন্য চলে এসেছি। আর রাতে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে নাই, যার জন্য দরজা খুলেই নাই। মেঘের কথা শুনে আভিয়ার বিশ্বাস হয় না। আভিয়া শিওর হতে মেঘকে বলে, সত্যি তুই আমার উপর রাগ করিসনি? সত্যি। মেঘের কথা শুনে আভিয়া চিন্তামুক্ত হয়। কাল রাতে সে সত্যি ভয় পেয়ে গিয়েছিল। মেঘ আভিয়াকে মিথ্যে বলে কারণ সে চায় না আদ্রিয়ানা তার সম্পর্কে বিষয়ে আভিয়া জানুক।
আভিয়া মেঘের সাথে অল্প সময় গল্প করে যাতে ওর মন খারাপ দূর হয়ে যায়। মেঘ প্রতিটি কথা মনোযোগ দিয়ে ওনার অভিনয় শোনে। কিছুক্ষণ কথা বলার মাঝে মেঘের মনে পড়ে আজ তার মেডিকেলে ভর্তি হওয়ার লাস্ট ডেট। মেঘের স্কলারশিপ এসেছিল প্রায় 1 মাস আগে, কিন্তু মেঘের আমেরিকায় আসতে দেরি হয় কারণ তার ভিসা আর জামাল সাহেবের রাজি করাতে দীর্ঘদিন সময় লেগে যায়। আমেরিকার মেডিকেল কলেজ ভর্তি হওয়ার লাস্ট ডেট ছিল আজ। যদিও আজ ভর্তি হতে না পারে, তবে আর কখনো এডমিট হতে পারবে না। মেঘ আভিয়াকে তার মেডিকেলের অ্যাডমিশনের কথা বলে। আভিয়া প্রথমে তাকে যাওয়ার অনুমতি দেয় না, কারণ আজ তার মেহেন্দি অনুষ্ঠান। তবে মেঘের অ্যাডমিট হওয়ার লাস্ট ডেট শুনে তাকে যাওয়ার অনুমতি দেয়। আর আভিয়ার গায়ে মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে রাতে। মেঘ এর আগে বাড়ি ফিরে আসবে, কিন্তু আজ আভিয়া বা কারণ কেউ মেঘের সাথে যেতে পারবে না, যার জন্য আভিয়া বলে, মেঘ আজ রাতে মেহেন্দি অনুষ্ঠান, যার জন্য আমি বা কারণ কেউ তোর সাথে যেতে পারবো না। তুই একা একা কী করে যাবি? আমেরিকার রাস্তাঘাট কিছুই তো তোর পরিচিত না। মেঘ একা যাওয়ার কথা শুনে হাসে। সারা জীবন তো সে তার শত দুঃখ কষ্ট যন্ত্রণা সব একাই সহ্য করেছে, যে তার সমগ্র জীবন একাই কাটিয়ে দিয়েছে, আর তার একাকিত্বর ভয় হয় না। মেঘ বলে, তোকে টেনশন করতে হবে না আভিয়া, আমি একাই চলে যেতে পারবো। আর আমি বাচ্চা নয় যে রাস্তাঘাট ভুলে গিয়ে কোথাও হারিয়ে যাব। যদি সত্যি রাস্তাঘাট ভুলে কোথাও হারিয়ে যাস, তখন কি হবে? আমেরিকার মতো এত বড় শহরে কি তোকে খুঁজে পাওয়া যাবে? কাল থেকে মেঘ চাই কোথাও হারিয়ে যেতে, এখান থেকে বহুদূর কোনো জনমানবিহীন জায়গায় একটু আশ্রয় নিতে। এই পরিচিত আর অপরিচিত মানুষের ভিড়ে সে আর থাকতেই চায় না, মুক্তি চায় তার মানুষের স্মৃতির মায়াজাল থেকে। কিন্তু মেঘ তা পারল না। দিন শেষে তাকে স্মৃতির বেড়াজালে বন্দি থাকতেই হবে। বাইরে থেকে যতই ভুলে যাওয়ার মিথ্যে নাটক করুক না কেন, তার অন্তরে জানে কতটা ভালোবাসে সে তার প্রিয় মানুষটাকে। মেঘ যখন তার চিন্তার জগতে হারিয়ে গিয়েছিল, তখন হঠাৎ করে আবিহার মনে পড়ে গাড়ির কথা। মেঘ যদি বাড়ি গাড়ি করে ভার্সিটিতে যায়, তবে সে হারিয়ে যাবে না। বাড়ি গাড়ি করে যাবার আবার অ্যাডমিট হয়ে গেলে গাড়ি করে ফিরে আসবে। আভিয়া তার মাথায় একটা থাপ্পড় দেয়। এত সহজ আইডিয়া তার মাথায় আসলো না কেন এতক্ষণ? আভিয়া বলে, মেঘ তোকে টেনশন করতে হবে না, বাড়ি গাড়ি করে তুই মেডিকেলে যাবি। যতক্ষণ না তোর অ্যাডমিশন শেষ হচ্ছে, ততক্ষণই ড্রাইভার তোর জন্য কলেজ গেটে অপেক্ষা করবে। বুদ্ধিটা কেমন বল? মেঘ আভিয়ার বুদ্ধি শুনে মৃদু হাসে। এরপর শক্ত করে আভিয়াকে জড়িয়ে ধরে বলে, দারুণ বুদ্ধিটা আমার বেষ্টু। সকাল প্রায় 10টা। মেঘ তার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হচ্ছে। আমেরিকায় আসবে বলে সে জামা কাপড় আগে থেকে কিনে রেখেছিল। যদিও বাংলাদেশে থাকতে মেঘ থ্রি পিস বা কামিজ জাতীয় জামা পরে কলেজে যেত, কিন্তু আমেরিকায় সে এইসব পরতে পারবে না, যার জন্য মেঘ কিছু লং ড্রেস আর স্কার্ট আগে থেকে কিনে রাখে। মেঘ এখন সাদা আর কালোর সংমিশ্রণ তৈরি একটা লং জামা আর শর্ট পরে, ঠোঁটে হালকা লিপস্টিক আর হাতে ঘড়ি পরে নিজেকে পরিপাটি করে সাজায়। এরপর তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ব্যাগে ভরে নেয়। এরপর রুম থেকে বের হয়ে যায়। ড্রয়িং রুমে বসে সকালের নাস্তা করছে প্রত্যেকে। ফারহানা বেগম সহ রিসর্টের স্টাফ মেম্বার খাবার বেড়ে দিচ্ছে। আভিয়ার এখনও বিয়ে হয়নি কারানের সাথে, যার জন্য তাকে ঘরে কাজ করতে বারণ করে দিয়েছে ফারহানা বেগম। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মেঘ। ড্রয়িং রুমে সকলে বসে নাস্তা করছে। মেঘ টেবিলের কোণায় দাঁড়িয়ে যায়। ফারহানা বেগম মেঘকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলে, আরে মেঘ, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? টেবিলের কোণায় দাঁড়িয়ে আছো কেন? টেবিলে বসো, সকালের সাথে নাস্তা করো। ফারহানা বেগমের কথা শুনে মেঘ চেয়ার টান দিয়ে খাবার টেবিল বসে যায়। কারণ মেঘকে দেখে হাসি মুখে বলে, গুড মর্নিং মেঘ। মেঘ মিষ্টি হাসি দিয়ে জবাব দেয়, ওকে গুড মর্নিং কারণ ভাই। ফারহানা বেগম মেঘের প্লেটে খাবার বেড়ে দেয়, কিন্তু হঠাৎ করে ওনার চোখ যায় মেঘের ব্যাগে রাখা কাগজপত্রের দিকে। ফারহানা বেগম বিস্ময়ের সাথে বলে ওঠে, মেঘ, তুমি ব্যাগে কাগজপত্র নিয়ে কোথায় যাচ্ছ? ফারহানা বেগমের প্রশ্ন শুনে মেঘ কিছু বলতে যাবে, তার আগেই আভিহা মেঘের হয়ে জবাব দেয়। আভিয়া বলে, মা, মেঘ মেডিকেল কলেজে অ্যাডমিট হতে যাচ্ছে, আজই অ্যাডমিশনের লাস্ট ডেট। কিন্তু মেঘ একা একা অ্যাডমিট হতে যাবে? আমেরিকার নতুন ও রাস্তাঘাট কিছুই পরিচিত না ওর, যদি কোথাও হারিয়ে যায়?
ফারহানা বেগমের চিন্তিত কণ্ঠ শুনে মেঘ বলে ওঠে, টেনশন করবেন না আন্টি, আমি বাড়ি গাড়ি করে যাব, আর অ্যাডমিট হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। ও আচ্ছা, তবে সাবধানে যেও। জি অবশ্যই আন্টি। ফারহানা বেগম মেঘের খাবার দেয়। মেঘ সহ বাড়ির সকলে খাবার খেয়ে নেয়। মেঘ সকলকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আভিয়া আগে থেকে ড্রাইভারকে বলে রেখেছিল মেঘের কথা। অন্যদিকে আদ্রিয়ান সদ্য ঘুম থেকে উঠেছে। বিছানায় শুয়ে কিছু সময় ঘুম ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয়। ঘড়ির কাঁটায় তখন সময় সকাল 10:30। আদ্রিয়ান সাধারণ ঘুম থেকে ওঠে, কিন্তু কাল রাতে তার ঘুমাতে দেরি হয়ে যায়। এর মূল কারণ তার কাজ। হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর যদিও তার কাজের চাপ অনেক কমে গিয়েছে, তাই অবসর সময় বিভিন্ন সার্জারি সহ বড় বড় ডক্টরের জ্ঞানমূলক ভিডিও সে দেখে। আদ্রিয়ান নিজেও একজন হার্ট সার্জন। 1 ঘন্টা পর আমেরিকার মেডিকেল কলেজে উপস্থিত হয় মেঘ। গাড়ি থেকে দাঁড়ায় মেঘ, তবে সামনে দাঁড়িয়ে সে অবাক হয়ে যায়। এইটা সত্যি কলেজ না কোনো বিশাল রাজ্য। এ তো চারপাশ কত সুন্দর করে সাজানো, আর কি বিশাল মাঠ, কত ছাত্রছাত্রী। মেঘ যা দেখে মুগ্ধ হয়ে যায়। মেঘ কলেজের ভিতরে ঢুকে যায়, এরপর অ্যাডমিশন নিতে অফিস রুমে চলে যায়। মেঘ অ্যাডমিট হয়ে বাইর হয়, কিন্তু কলেজের অন্য যারা ছাত্রছাত্রীদের ভর্তি প্রায় শেষ, যার ফলে সকলে ক্লাস শুরু হয়ে যায়। মেঘ এখন তাদের সাথে ক্লাস করতে হবে। অত্যন্ত প্রথম ক্লাস, মেঘের অবশ্যই করতে হবে। মেঘ আভিয়াকে মেসেজ করে তার ক্লাস করার বিষয়টা জানিয়ে দেয়। আভিয়া টেনশন করতে পারে। আমেরিকার সকল ইংরেজি থাকার কারণে মেঘের চারপাশে শুধু সাদা চাপড়া মানুষ ঘুরছে। মেঘ দীর্ঘশ্বাস ফেলে তার ক্লাসরুমের দিকে অগ্রসর হয়। ক্লাসরুমে ঢুকে মেঘ অবাক হয়ে যায়। শত শত শিক্ষার্থী একই ক্লাসে বসে পড়াশোনা করছে। বাংলাদেশের তুলনায় আমেরিকার ক্লাসরুমের আয়তন বিশাল। মেঘ প্রথম সারিতে সিট ফাঁকা দেখে সেখানে বসে যায়। সকলের ভিড়ে মেঘ বেশ অবস্থিত ফিল করে। তখনই তার পাশে থাকে একজন মেয়ে বলে ওঠে, এই তুমি কি বাঙালি? বাংলাদেশ থেকে স্কলারশিপে এসেছো পড়াশোনা করতে? বাংলা ভাষার কথা প্রশ্ন শুনে মেঘ তার পাশে ঘুরে তাকায়। সেখানে একজন মেয়ে বসে আছে। পোশাক সাজসজ্জা দেখে তাকে বাঙালি মনে হচ্ছে। মেঘ উসখুস করে জিজ্ঞেস করে, হুম, আমি বাঙালি। তুমিও কি বাঙালি? বাংলাদেশ থেকে এসেছো? পাশে থাকা মেয়েটি সম্বোধন দিয়ে বলে ওঠে, হুম, আমিও বাঙালি। আমার নাম নুহা। আমার নাম মেঘ। মেঘ আর নুহা একে অপরের মাঝে কথাবার্তা বলেও শুরু করে দেয়। খুব শিগগিরই তারা ভালো বন্ধু হয়ে যায়। তবে ক্লাসের সকলের যখন হঠাৎ করে দাঁড়িয়ে যায়, তখন মেঘ বুঝতে পারে স্যার আসছে। মেঘও দাঁড়িয়ে যায়, সাথে নুহাও। মেঘ লক্ষ্য করে আশেপাশে সকলে তাদের জামা কাপড় আর সাজসজ্জা ঠিক করছে, যা দেখে মেঘ অবাক হয়ে নুহাকে বলে, আচ্ছা, ছেড়ে আসার কথা শুনে সকলে এবার জামা কাপড় ঠিক করা শুরু করে দিয়েছে কেন? মেঘের কথা শুনে নুহা বলে, আরে মেঘ, আজ মেডিকেলে নতুন টিচার আসবে ক্লাস করাতে। আমাদের আগের টিচার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় উনি বাংলাদেশে চলে গেছেন, আর ওনার দায়িত্ব তার বন্ধুর উপর দিয়েছেন। আজ সকালে গ্রুপের সকলে তার ছবি দেখেছে। নতুন, ভীষণ সুদর্শন আর স্মার্ট, যার জন্য সকলে একটু তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। মেঘ নুহার কথা বুঝতে পারে। মেঘ বলে, ওহ, ওকে। ক্লাসরুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আদ্রিয়ান। মেঘ যখন সালাম দেওয়ার উদ্দেশ্যে দরজার দিকে তাকায়, তখন হঠাৎ করে আদ্রিয়ানকে দেখে থমকে যায়। তার চক্ষু জোড়া সেখানে স্থির হয়ে যায়। মেঘের চারপাশে সকলে নতুন প্রফেসরকে স্বাগত জানায়, কিন্তু মেঘের কণ্ঠ দিয়ে একটা ধ্বনিও উচ্চারিত হয় না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আদ্রিয়ান আজও প্রথম শিক্ষার্থীদের ক্লাস করাবে। সকলে তার বন্ধু রায়ান ফোন করে বলে যে তার বাবা অসুস্থ, যার জন্য তাকে 20-30 দিনের জন্য দেশে ফিরে যেতে হবে। এই কয়েকদিন যাতে আদ্রিয়ান তার ক্লাস করায়। আদ্রিয়ান সাধারণত আগে প্রচুর ব্যস্ত থাকতো তার হাসপাতাল আর সার্জারি নিয়ে, কারণ হাসপাতালে খুব বেশি হার্ট সার্জন ছিল না। কিন্তু এখন হাসপাতালে নতুন কয়েকজন ডক্টর নিয়োগ করা হয়েছে, যার ফলে তার কাজের চাপ কিছুটা কমে গেছে। যখন রায়ান তার বাবার অসুস্থর কথা বলে, তখন আদ্রিয়ান আর নাক করে থাকতে পারে না। ক্লাসের সকল স্টুডেন্টকে আদ্রিয়ান হাতের ইশারা দিয়ে বসতে বলে। সকলে বসে যায়, শুধু মেঘ ছাড়া। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে নুহা ওকে ডাক দেয়। মেঘের এতক্ষণ পরে খেয়াল হয়
সে সিটে বসে যায়। আদ্রিয়ান ক্লাসের উদ্দেশ্যে কিছু বলতে থাকে, যেহেতু সে আজ প্রথম ক্লাস নেবে। আদ্রিয়ান সাধারণত আগে প্রচুর ব্যস্ত থাকতো তার হাসপাতাল আর সার্জারি নিয়ে, কারণ হাসপাতালে খুব বেশি হার্ট সার্জন ছিল না। কিন্তু এখন হাসপাতালে নতুন কয়েকজন ডক্টর নিয়োগ করা হয়েছে, যার ফলে তার কাজের চাপ কিছুটা কমে গেছে। যখন রায়ান তার বাবার অসুস্থতার কথা বলে, তখন আদ্রিয়ান আর না করে থাকতে পারে না। ক্লাসের সকল স্টুডেন্টকে আদ্রিয়ানের হাতের ইশারা দিয়ে বসতে বলে। সকলে বসে যায়, শুধু মেঘ ছাড়া। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে নুহা ওকে ডাক দেয়। মেঘের এতক্ষণ পরে খেয়াল হয়, সে সিটে বসে যায়। আদ্রিয়ান ক্লাসের উদ্দেশ্যে কিছু কথা বলতে থাকে, যেহেতু সে আজ প্রথম ক্লাস নেবে। মেঘ যার থেকে বাঁচতে কলেজে এসেছে, তার সাথে দেখা হয়ে গেল তার। ওই দিন রিসর্টে আদ্রিয়ানকে খুব ভালো করে দেখতে পারে নাই, আজ মনোযোগ সহকারে আদ্রিয়ানকে দেখছে। 7 বছর আগের মানুষটা আর পরের মানুষটার মধ্যে কত তফাৎ। নুহাত লক্ষ্য করে মেঘের অনেক সময় ধরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকা। নুহা মেঘকে ধাক্কা দিয়ে বলে, কি মেঘ, স্যারকে প্রথম দেখায় প্রেমে পড়ে গেলি নাকি? নুহার মজা করে বলা কথাটা মেঘের জীবনের সবচেয়ে বড় সত্য। মেঘ আদ্রিয়ানের প্রেমে পড়েছে। মেঘ আদ্রিয়ানের প্রেমে পড়েছে প্রায় 7 বছর আগে, আর এখন নতুন করে কি পড়বে? কিন্তু মেঘ এইসব কি ভাবছে? সে কেন আদ্রিয়ানকে নিয়ে ভাবতে যাবে? আদ্রিয়ান কি হয় তার? মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয় আদ্রিয়ানের উপর থেকে। নুহা আবার মজা করে বলে ওঠে, আর স্যার কিন্তু ভীষণ সুদর্শন। আর কি বডি ফিটনেস, কথা বলার ধরন সত্যি অসাধারণ। প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো কিলার লুক আছে আর স্যারের। মেঘ নুহার সকল কথা না শুনলেও একটা শব্দ শুনে, তা হলো আন। এই আন নামটি আভিয়া তাকে বলেছিল যখন সে বিমানে ছিল। বিমানবন্দর থেকে তাকে রিসিভ করার কথা ছিল। আন নামের মানুষটা, যিনি কারান ভাইয়ের মামাতো ভাই হয়। মেঘ নুহাকে প্রশ্ন করে, আনসার মানে? ওনার নাম তো আদ্রিয়ান, তাই না? হুম, আদ্রিয়ান রেদওয়ান, শর্ট ফর্ম আন, ডক্টর আন, যিনি একজন বিখ্যাত হার্ট সার্জন। মেঘের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে আদ্রিয়ান কারানের দূরের আত্মীয় নয়, বরং ওর আপন ফুফাতো ভাই। আর আদ্রিয়ান আমেরিকার তার মামার বাসায় থেকে পড়াশোনা করে। সেই মামা আর কেউ না, কারানের বাবা। আর তার মামি হলেন ফারহানা বেগম। মেঘের গলায় শুকিয়ে আসছে, মাথা পুরোটা কাজ করা বন্ধ করে দিয়েছে। যার থেকে দূরে যাওয়ার জন্য মেঘ কলেজে এসে পড়েছে, সেই তার কলেজের টিচার, যার সাথে জীবনে একবার দেখা হোক সেটাই সে চায়নি। এখন থেকে বাড়ি কলেজ সকল জায়গায় তাকে দেখতে হবে। মেঘের এখন প্রচুর আর রাগ হচ্ছে তার উপর। মেঘ তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হাত দিয়ে টেবিলে জোরে শব্দ করে। শব্দটা বেশ জোরে গড়ায় আদ্রিয়ান তা শুনতে পায়। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়। মেঘ রাগের বসে কি করে ফেলছে তা বুঝতে পারে। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে যায়। আদ্রিয়ান হয়তো মেঘকে কাল রাতে দেখেছে, তবে এতটা খেয়াল করেনি। আদ্রিয়ান মেঘের থেকে দৃষ্টি সরিয়ে নেয়, এরপর ক্লাসে মনোযোগ দেয়। আদ্রিয়ান সকল টপিক খুব সুন্দর করে বোঝায়। মেঘও তাই বই বের করে পড়াশোনায় মনোযোগ দেয়। সকল ছাত্রছাত্রীর ভিড়ে যতবার মেঘের উপর আদ্রিয়ানের চোখ পড়ে, মেঘ তার চোখ সরিয়ে দিয়েছে। আদ্রিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে, তবে কিছু বলে না। ক্লাস শেষ করে আদ্রিয়ান তার বাড়িতে ফিরে আসে। মেঘও প্রথম ঘন্টা করে বাড়ির গাড়ি থেকে বাড়িতে ফিরে আসে। বিকেল প্রায় 5:30। রিসোর্টের ড্রয়িং রুমে সকলে ডান্স রিহার্সাল করছে। মেঘ কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে শেষ করে বিশ্রাম নেয়। আদ্রিয়ানের সাথে মেঘের আর দেখা হয় না, আর মেঘ দেখা করতেও চায় না। মেঘ সিঁড়ি দিয়ে নিচে ড্রয়িং রুমের কাছে চলে যায়। সকলে আমেরিকার ইংরেজি গানে ডান্স করছে, যা দেখে মেঘ বিরক্ত হয়। আর তাদের ডান্স দেখে মনে হচ্ছে একটা কোনো পার্টি। মেঘ সকলের থেকে দূরে এক কোণায় বসে থাকে, কারণ সিঁড়ির উপর দাঁড়িয়ে সকলের নাচ দেখছিল। আবি এখন তার রুমে রেডি হচ্ছে। আদ্রিয়ান তার হাতে কফির মগ দিয়ে রুম থেকে বের হয়ে আসে। সিঁড়ির মধ্যে কারানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায়। আদ্রিয়ান বলে, এমন মনোযোগ সহকারে নিচে কি দেখছিস? আভিয়াকে। আদ্রিয়ান তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, না, আভিয়াকে দেখছি না, বরং ওর সুন্দরী বন্ধুকে দেখছি। আভিয়া যদি এইটা দেখে, তবে তোকে খুন করে ফেলবে। আভিয়া এখন মেয়েদের অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে, এখানে আসার কোনো চান্স নাই। ওকে গুড, দেখতে থাক। আমি একা কেন দেখবো? তুইও দেখ। কি দেখবো? আমার সুন্দরী শালিদের। কে?
দেখ, আদ্রিয়ান একবার নিচের দিকে তাকিয়ে সকলের নাচ দেখে, এরপর মুখ ঘুরিয়ে ফেলে। মেয়েদের প্রতি তার আগ্রহ বরাবরই কম, আর এমন উচ্ছৃঙ্খল মেয়েদের সে খুবই অপছন্দ করে। আদ্রিয়ান বলে,